নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমাদের পুজো খুব ভালো কাটছে। তো আজ আমাদের যে আড্ডাটা হচ্ছে সেই আড্ডাটা তোমাদের একটু নস্টালজিক করে দিতে পারে, কারণ এই আড্ডাটা তোমরা আগে শুনেছো। ঠিক 2 বছর আগে এই পুজোর সময় আমাদের একটা সিরিজ স্টার্ট হয়েছিল অজান্তেই, যেটা ছিল বিদায় বেলায় পেলাম আর আবার বিদায় বেলায় পেলাম, আর যেটা আমাদের এই চ্যানেলের সব থেকে ভিউড সিরিজ এখনো অব্দি। তো এইবারের পুজোতেও সেই বিদায় বেলায় পেলামের রেশ দিতে আমরা নিয়ে চলে এসেছি বিদায় বেলায় পেলাম কমপ্লিশন, মানে দুটো সিরিজ একসাথে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2 একসাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক আমাদের বিদায় বেলায় পেলামের ফুল সিরিজ। হ্যাঁ রে, বাথরুম থেকে বেরোবি নাকি ওখানেই বসে থাকবি বলতো? দাঁড়া, শান্তি রাখো বৎস। এই একটা জায়গা, বাঙালিরা সকালবেলা একটু বেশি সময় নেয়। এ হলো আমার তোমার সকল বন্ধুগণের অপ্রিয় তবে দরকারি স্থান। এ হলো আমাদের। থাক ভাই থাক, আর বলার দরকার নেই। থাম বাবা থাম। আরে এই বাঙালি মনোভাবে না ভেসে তাড়াতাড়ি বের হতো। ভাই সিরিয়াসলি, আধ ঘন্টা পেরিয়ে নতুন আধ ঘন্টা শুরু হতে চায়। প্লিজ বেরো তাড়াতাড়ি। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন আয়ুষ, যিনি প্রায় 1 ঘন্টা ধরে বাথরুমে বসে অজানা যোগ সাধনায় ব্যস্ত। আর যোগ সাধনার গৃহদ্বারের বাইরে যিনি অপেক্ষা করছেন ওই যোগীর জন্য, তিনি হলেন অমিত। এই দুজনে কলেজ জীবন থেকেই একসাথে, পড়াশোনাও করেছে একসাথে। ভাগ্যচক্রে দুজনে এক সেক্টরে কাজও করে এখন। বাবা কি মিল, পুরো রাজ্যটোক। হে অমিত, সূর্যকে ফোনটা করেছিস কি? আরে দেখ না ভাই, ওর তো সব কিছুতেই লেট ফর এভরি টাইম। এমনি এমনি কি ব্যাটাকে আর ল্যাথঘর থেকে কি লেটঘর করেছি রে? আরে করছি, তিনি তো আবার ধুতি পাঞ্জাবি পরবেন, আলাদাই ব্যাপার। আজ হয়ে গেল। আরে পাঞ্জাবিটা ঠিক আছে, ধুতিটাই ওকে আজকে ডোবাবে। তুই দেখিস, আমি বললাম তোর সঙ্গে আমাদের বাড়িতে চলে আসতে, এলো না। এবার বোঝো ঠেলা। বল ভাই সূর্য, তোর কি সূর্যাস্ত হলো? এ ভাই, এই ধুতির বাঁ দিকের এক্সট্রা কাপড়টা কোন দিকে গুঁজবো বলতো? একটু আয়ুষকে জিজ্ঞাসা করতো। আচ্ছা, এই জন্যই আয়ুষকে ফোন। ঠিকই বলেছিল তাহলে ও। এই এই জ্ঞান না দিয়ে এখন তাড়াতাড়ি ফোনটা আয়ুষকে দে তো। ইয়ার কি বাচ্চে, ইটস ভেরি কনফিউজিং ভাই, বুঝতে পারছিস না তুই? তাড়াতাড়ি দে ওকে ফোনটা। আয়ুষ উপস্থিত রঙ্গমঞ্চে। শোনো, ডান দিকের কাপড়টিকে প্রথমে ডান হাত দিয়ে ধরে, এইভাবে ভাই হবে না। তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, ওটা দেখে তুই চট করে রেডি হয়ে নে। কিন্তু ভায়া সূর্য, ধুতি পরার জন্য এত স্ট্রাগলিং, ব্যাপারটা কি? ধুতি পরার কারণ কি? সত্যিই তো অষ্টমী সকাল বলে, নাকি অন্য কিছু? না, একদম না, আমি বলবো না। তার জন্য আপনাদের সাথে থাকতে হবে আমাদের। তেপান্তরের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের পুজো স্পেশাল সপ্তম আড্ডা, আর এই আড্ডার প্রথমে আমাদের সোকল্ড হিরোর অবস্থা সত্যিই খুব শোচনীয়, ধুতিরও আর মনেরও। তো বেশি দেরি করা যাবে না, সবাই রেডি তো? শুরু করা যাক পুজো স্পেশাল সপ্তম আড্ডা। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। কলকাতার পুজো দেখার অনুভূতি সেইভাবে ভাষায় প্রকাশ করা যায় না। মা দুর্গার আগমনে চারিদিক ঝলমল হয়ে ওঠে। মা শুধু সপরিবারে আসেন তা নয়, সঙ্গে করে ব্যাগ ভর্তি আনন্দ হই হুল্লোড় নিয়েও আসেন বটে। কিন্তু সবার জীবন কি একই গতিবেগে চলে?
কারোর থমকে যায় পথ চলার রথের চাকা, আবার কারোর বদলে যায় জীবনের স্বাদ। কেউ নিজের লোককে আপন করে নেয়, আবার কেউ আটকে পড়ে নতুন বাঁধনে। মা দুর্গার সবই প্ল্যান করে রাখা, তবে আমাদের প্ল্যান বৃষ্টি ভিজে জলে ধুয়ে কাদা মেখে রঙিন জামা হয়ে আলমারিতে উঠে যাওয়া। কিন্তু মায়ের প্ল্যান, সে যে অটুট, শুধু মানব মন তা বুঝে উঠতে পারে না। আর যখন বোঝে, তখন মা তার 4 সন্তান এবং সিংহ বাবাজিকে নিয়ে মুচকি হাসেন। হ্যাঁ মা, আমি উঠে পড়েছি, ট্রেনও ছেড়ে দিয়েছে। আরে না না, এত চিন্তা করো না, আমি নেমেই তোমাকে ফোন করে দেবো। রোশনি ট্রেনে বসে আছে আর ভাবছে 4-5 বছর আগেও এই দুর্গাপুজোটা কত আনন্দের ছিল। ও, সূর্য, অমিত, আয়ুষ সবাই মিলে পুজোতে কত মজা করত। স্কুল একসাথে হলেও কলেজ জীবনটাতে সবাই যেন ভাগ্যচক্রে যে যার মতো দূরে ছিটকে পড়ল। আগেই বলেছি, আয়ুষ আর অমিত একই কলেজে পড়ছে, তবে সূর্যর কলেজটা আলাদা হয়ে পড়েছিল তার বাবার মত অনুযায়ী। আর রোশনি, সে তো একেবারে কলকাতার বাইরে। অনেকটা সময় কেটে গেছে। অমিত আর আয়ুষ চাকরি করে। আয়ুষের লেখালেখির ওপর ঝোঁক আছে। সাহিত্য যেন তার বদ হজমের মতো, অনিচ্ছাকৃত কিন্তু অত্যাবশ্যক। রোশনিও কলকাতার বাইরে চাকরি করছে, আর সূর্য কলকাতায় তার বাবার ব্যবসা সামলাচ্ছে। কি রে, কেমন আছিস? খুব ঘুরছিস বল। আর বলিস না ভাই, এই অমিতের জ্বালায় আমি আর আয়ুষ বিব্রত হয়ে পড়েছি রে। সেই দ্বিতীয়া থেকে শুরু করেছে ঠাকুর দেখতে যাওয়া। এই 4 দিনে আমি পুরো শেষ। এই ষষ্ঠীর সকালে আমার ছুটি চাই বস। তাও তো ভালো, দেখ দেখ। মনে আছে আগে কত মজা করতাম আমরা? সব মনে আছে রে, খুব মিস করছি তোদের। কিরে, এবছর আসবি না তুই? কিরে রোশনি, আসবি না তুই? জানিস, খুব মনে পড়ে তুই দুদিকে দুটো বেনি ঝুলিয়ে লাল জামা পরে পাড়ার মণ্ডপে বসে থাকতিস, আর আমাদের অমিত আইসক্রিম খাওয়াতো আমাদেরকে। সে একদিন ছিল বল। সেই মণ্ডপে কাটানো পুজোটা কিন্তু সব থেকে বেস্ট ছিল, কি বল? আমি এবার পুজোয় ফিরছি সূর্য, অমিতদের বলিস। সিরিয়াসলি রোশনি, তুই আসছিস এই বছর? তুই তো আমার ঘুম উড়িয়ে দিলি। হ্যাঁ রে সুর, আসছি। আজ ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, কাল মণ্ডপে দেখা হবে, আসবি তো তোরা? হ্যাঁ, সে আর বলতে, না এসে থাকা যায়? মায়ের আগমনের সাথে সাথে তোরও আগমন হচ্ছে, একদম আসবো। সারা রাত ঠাকুর দেখে বেচারা সূর্য একটু ঘুমোচ্ছিল, কিন্তু রোশনির ফেরার কথা শুনে ওর আর ঘুম হলো না। আসলে বড় হওয়ার সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, আর আমরা তা মেনেও নিই। সপ্তমীর দিন কলাবউ স্নান, সন্ধ্যাবেলায় ফুচকার দোকানে লম্বা লাইন দিয়ে একসাথে ফুচকা খাওয়া, কিংবা প্রতি বছর রোশনির নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়া, আর প্রতি বছর অমিতের বকা খাওয়া শ্যামল কাকুর কাছে। এই ছোট ছোট স্মৃতিগুলো হঠাৎই সূর্যর খুব মনে পড়ছে আজ। সেসব ভাবতে ভাবতে কখন সূর্য আবার ঘুমিয়ে পড়েছিল কে জানে। ঢুলু ঢুলু চোখে দরজা খুলল সূর্য। কিরে তোরা এই ভর দুপুরে? আরে ভাই, নেশা করা কবে থেকে শুরু করলি?
দুপুর এটা? বাহ, আজকাল সন্ধে 6টা নাকি দুপুর নামে অভিষিক্ত হয়েছে। অসাধারণ। 6টা বলতেই সূর্যর চেতনা ফিরে এলো। কি 6টা? রোশনি চলে এসছে এতক্ষণে। কি রোশনি? তুই কি স্বপ্ন দেখছিস নাকি? এই নির্ঘাত ক্লাব থেকে 1 বোতল চুরি করে এনেছে। উফ, চুপ করবি তোরা একটু। প্রায় 4-5 বছর হতে যায়, রোশনি আবার এর মধ্যে কোথা থেকে এলো? ফোন করেছিল, এবছর ফিরছে। হ্যাঁ রে, সে এখনো ছিচকাদনে আছে, আগে যা করতো। আসলেই জিজ্ঞেস করে নিস, এখনো সামান্য চুলের গার্ডার হারালেও কাঁদে কিনা। কখন আসছে? এতক্ষণে তো চলে আসার কথা। হ্যালো সূর্য, তুই এক্ষুনি বড় রাস্তার নার্সিং হোমটায় চলে আয়। কি হয়েছে? তুই এরম শোনাচ্ছে কেন গলাটা? হ্যালো হ্যালো বল। হ্যালো হ্যালো শিট। অমিত আয়ুষ, তাড়াতাড়ি চ, বড় রাস্তার নার্সিং হোম, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। সূর্য, অমিত, আয়ুষ হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ল। বড় রাস্তার মোড়ে পৌঁছতেই ওদের প্রায় 20 মিনিট লেগে গেল। গিয়ে দেখল রাস্তার বাইরে মাথায় হাত দিয়ে বিধ্বস্ত অবস্থায় রোশনি বসে। রোশনি, তুই ঠিক আছিস তো? কি রে? হ্যাঁ রে, তুই বললি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কার হয়েছে তাহলে? না না, আমার কিছু হয়নি। আসলে এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল যে আমি তোদেরকে ফোনে কিছু বলতেই পারিনি রে। আর বলিস না, আমি তো ফিরছিলামই আমাদের পাড়ার রাস্তার ওই আগের গলিটা, আরে ওই যে চিন্ময় ডাক্তার, ওনার বাড়ির কাছে একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই পুজোর সময় এমনিই এত ভিড়, তার উপর কাতারে কাতারে বাইক যাচ্ছে। মেয়েটা ওর মায়ের সাথেই রাস্তা পার হচ্ছিল, ব্যাস একটা উটকো বাইক এসে দিল ধাক্কা। বলিস না রে, পুরো মাথা ফেটে রক্তে একাকার। তখন ডক্টর বললেন রক্ত দিতে হবে। আমি তো কলকাতায় অনেক দিনই নেই, কাউকে চিনি না, কি করব না বুঝেই তোকে ফোন করেছিলাম। বাট এখন ঠিক আছে, এখান থেকেই ব্যবস্থা হয়ে গিয়েছে। বাচ্চাটার মা ওই দেখ, ওখানে বসে আছে। বাড়ির আর কেউ আসুক, তারপর আমি বাড়ি যাব, বুঝলি? ওনার না মনের অবস্থা একদম ঠিক নেই, ওনাকে একা ফেলে যাওয়াটা ঠিক হবে না রে। আরে ভাই তুই কেন, আমরাও আছি, চাপ নিস না। সত্যি মুখুজ্জে পাড়ায় যে কেন কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই? আরে আমাদের পাড়ার পুজোর খুদ ধরতে ব্যস্ত থাকলে নিজেদের পাড়ার পুজোর দিকে লক্ষ্য রাখবে কখন বলতো? যত সব। ইতিমধ্যে বাচ্চাটির বাবা, ঠাম্মা সকলেই চলে এসেছে। রোশনি ওদের সাথে কথা বলছে। কথা বলা শেষ করে ও আয়ুষদের কাছে এসে বলল, চল এবার বাড়ি যাই। উফ, সেই সকালে বেরিয়েছি। হ্যাঁ চল, আমি ব্যাগটা নিয়ে নিচ্ছি। এতদিন পর দেখা হলো ওদের, অথচ সেই আগের মতো রোশনির পিছনে লাগা ব্যাপারটা যেন কোথাও বিলীন হয়ে গেছে। রোশনির পাশে পাশে সূর্য হাঁটছে, কিন্তু সেরকম কোনো কথা বলছে না। রোশনিও খুব চুপচাপ। রোশনির বাড়ির কাছে আসতেই রোশনি বলল, আই এম সরি রে অমিত, সরি। তোদের আজকের সন্ধ্যেটা নষ্ট হয়ে গেল আমার জন্য। আরে ছাড় তো, মানুষের বিপদ কি আর বলে কয়ে আসে? আর তাছাড়া আমরা তো এখনো বেরোতে পারি, কি বল আয়ুষ? তুইও চল না রোশনি আমাদের সাথে। আমি? না বাবা, তোরাই যা। প্রথমত এখনো আমি বাড়ি পৌঁছাতে পারিনি, আর দ্বিতীয়ত আমার ওসব রাত জেগে লোকের ভিড় ঠেলে ঠাকুর দেখা পোষায় না রে। তোরাই যা, কাল সকালে তোদের সব গল্প শুনবো আমি। না, আমি যাব না। এই রোশনি, তুই বাড়ি যা। সারাদিন অনেক ধকল গেছে তোর, এদের পাল্লায় পড়িস না। যা হবে কাল হবে, তুই বাড়ি যা। রোশনি চলে যাচ্ছে। সূর্যের মনের মধ্যে যেন কি একটা চলছে, সে নিজেও বুঝে উঠতে পারছে না। হয়তো বোঝার জন্য আলাদা করে কোনো চেষ্টাও করছে না। রোশনি যেন বদলে গেছে। না, মানুষ যেভাবে বদলে যায় সেভাবে নয়। সময়ের সাথে সাথে যেমন মানুষ বড় হয়,
একটা মেয়ে যেমন বড় হয় সেভাবে। লাল রঙের ফ্রকটা বদলে সেটা হালকা কালারের সালোয়ার স্যুটে পরিণত হয়েছে। রোশনির উড়ন্ত সাদা ওড়না যেন নির্দিষ্ট ছন্দে উড়তে উড়তে এগিয়ে যাচ্ছে। ডান দিকের ওড়নার অংশটা রাস্তার ধুলো স্পর্শ করতেই রোশনি সেটাকে যত্নে তুলে ধুলো ঝেড়ে নিচ্ছে। আজ মাথার উপর শুধু খোলা আকাশ নেই, আছে পুজোর 5 দিনের সেই টুনি বাল্ব, যেগুলো দেখে মনে হচ্ছে স্বয়ং চাঁদ তার প্রেমিকা রোহিণী নক্ষত্রকে তার সখীগণেদের সাথে মর্তে পাঠিয়েছে। চারিদিকের উজ্জ্বল তারা যেন আকাশ থেকে নেমে বড্ড কাছে চলে এসছে, আর সেই লাল নীল আলোয় আস্তে আস্তে আবছা হয়ে যাচ্ছে রোশনির সেই সাদা ওড়না। দুলতে দুলতে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। কত বড় হয়ে গেছে রোশনি। রোশনি আর আগের মতো ওর জামার ফিতে ধরে লাফিয়ে লাফিয়ে এপাশ ওপাশ দুলিয়ে হাঁটে না। এমন জুতোও পরে না যেটাতে পায়ে ফোসকা পড়ে যায়। রোশনি সত্যি বড় হয়ে গেছে। সকাল হয়ে গেছে। সূর্য তাড়াতাড়ি করে রেডি হয়ে পাড়ার মণ্ডপে চলে এসছে। এসে দেখলো এক কোণে রোশনি চেয়ারে বসে। এত সকালে তেমন কেউ নেই, শুধু যারা পুজো দিতে আসছে তাদের ফুল মিষ্টি ও নিয়ে গুছিয়ে রাখছে। পাড়ার পুজো, তাই এটাই স্বাভাবিক। সূর্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সূর্য, এই সূর্য, আরে এদিকে আয়, এদিকে। অত দূরে দাঁড়িয়ে আছিস কেন? সূর্য রোশনির পাশের চেয়ারটায় বসলো। বাবা, তুইও সকালে মণ্ডপে আসিস? যাক, একজনকে তো পাওয়া গেল। অমিত আর আয়ুষকে যে আমি পাবো না তা আমি জানি। নির্ঘাত ঘুমোচ্ছে। না মানে কোনো বছর আসি না, মানে। তাহলে এত সকালে? সত্যিই তো, সূর্য এত সকালে? কি ব্যাপার? সারা রাত ঠাকুর দেখে সকালে যে ঘুমোয় সে পাড়ার মণ্ডপে, তাও এত সকালে? এই প্রশ্নগুলোর উত্তর সূর্য বেচারা নিজেও জানে না। ওর মনে কি চলছে বা কেন চলছে, কার জন্য চলছে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। সূর্য কেমন ভ্যাবা চাকা খেয়ে আছে। কি রে, কোন দেশে আছিস? হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা, তোর মনে পড়ে সেই ছোটবেলায় আমরা এই মণ্ডপে বসে থাকতাম? ঢাকি কাগজের থেকে ঢাক বাজানোর জন্য অমিত আর আয়ুষ কত ঝগড়া করতো। হ্যাঁ, মনে করতে আবার কাঠখড় পোড়াতে হবে নাকি? সব মনে আছে। আর শোন, তুইও কম যেতিস না। হ্যাঁ, সন্দেশ খাওয়ার লোভে যে তুই ওদের ঝগড়ায় না জড়িয়ে ভদ্র সেজে বসে থাকতিস, আমি কি তা জানি না? আচ্ছা, তুই কাল ঠাকুর দেখতে গেলি না কেন? দূর, ভালো লাগে না। এতগুলো বছর এই মণ্ডপকে খুব মিস করেছি জানিস। আর করবো না, আর করতে চাইও না। আর শোন, আজ ওই জিন্স প্যান্ট, হ্যাঁ রে, একটু ধুতি পাঞ্জাবিতে ফিরতে পারিস না? যদিও তোর দ্বারা সেটা হবে না। বললি না তো কেন এত সকালে এলি? থাক, আর বলে কাজ নেই। এসেইছিস যখন, তাহলে আমার হাতে একটু কাজ করে দে তো। ওই ওই ফুলের মালাটা একটু এনে দে, আর ওই বালতিটা করে 1 বালতি জল এনে দে। কি? আমি বালতি জল? এত প্রশ্ন শোনার সময় নেই। হ্যাঁ, তুই 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 সত্যি? সূর্য, বালতি, জল, মণ্ডপ, সকালবেলা? ওরে বাবা, আমার মাথা ঘুরছে।
আমিও শুনি, আপনারাও শুনুন, দেখি কি হয়। হ্যাঁ বল সূর্য। কাল তো ঘুরতে গেলি না, অমিত আয়ুষ বড্ড জ্বালাতন করছে। যাবি রে, চল না, ভালো লাগবে দেখিস। কখনো তো এইভাবে ঘুরিস নি, এইভাবে ঘোরারও আলাদা মজা আছে। তুই শুধু চল, ভালো লাগানোর দায়িত্ব তো আমার। প্লিজ রোশনি, প্লিজ চ। সুর, যেতে তো আমি পারতামই, তোদের সাথে একসঙ্গে কত বছর ঘুরিনি বলতো। কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু আমি শুনবই না, তোকে যেতেই হবে। সুর, আমার কথাটা তো শোন, আমি বাড়িতেই তো নেই। বাড়িতে নেই মানে? তুই আর চলে গেলি নাকি? না বলে কইভাবে চলে যায় কেউ? উফ, চলে যাইনি, মাসিমণির বাড়ি এসেছি। জানিসই তো, এতদিন পর ফিরেছি, ওরা ছাড়ছেই না। তাই একটু এলাম, বিকেলে রাতে ফিরে যাব। অন্যদিন যাবো সুর, প্লিজ রাগ করিস না। যা, রোশনি এলো না। সূর্যর কি তাহলে মন খারাপ হয়ে গেল? সপ্তমীর দিনটা তো টাটা বাই বাই করে চলে গেল বলে। না না, মন খারাপের কি আছে? ছিচকাদুনের জন্য আবার কেউ মন খারাপ করে নাকি? আর ও তো এমনিই থাকে না, তা না হয় ভেবে নেওয়া যাক ও নেই। ধুর, কোনো যুক্তি যেন সূর্যর মনকে দাঁড় করাতে পারছে না। কোনো রকমের ঠেকো জোড়া দিচ্ছে বটে, কিন্তু কেন এমন হচ্ছে সেটা সূর্য কিছুতেই বুঝে উঠতে পারছে না। এ অমিত, সূর্যকে ফোনটা করেছিস কি? আরে দেখ না ভাই, ওর তো সব কিছুতেই লেট ফর এভরি টাইম। এমনি এমনি কি ব্যাটা কি আর ল্যাথঘর থেকে কি লেটঘর করেছি রে? আরে করছি, তিনি তো আবার ধুতি পাঞ্জাবি পরবেন, আলাদাই ব্যাপার। আজ হয়ে গেল। আরে পাঞ্জাবিটা ঠিক আছে, ধুতিটাই ওকে আজকে ডোবাবে। তুই দেখিস, আমি বললাম তোর সঙ্গে আমাদের বাড়িতে চলে আসতে, এলো না। এবার বোঝো ঠেলা। বল ভাই সূর্য, তোর কি সূর্যাস্ত হলো? এ ভাই, এই ধুতির বাঁ দিকের এক্সট্রা কাপড়টা কোন দিকে গুজবো বলতো? একটু আয়ুষকে জিজ্ঞাসা করতো। আচ্ছা, এই জন্যই আয়ুষকে ফোন। ঠিকই বলেছিল তাহলে ও। এই এই জ্ঞান না দিয়ে এখন তাড়াতাড়ি ফোনটা আয়ুষকে দে তো। ইয়ার কি বাচ্ছে, ইটস ভেরি কনফিউজিং ভাই, বুঝতে পারছিস না তুই? তাড়াতাড়ি দে ওকে ফোনটা। আয়ুষ উপস্থিত রঙ্গমঞ্চে। শোনো, ডান দিকের কাপড়টিকে প্রথমে ডান হাত দিয়ে ধরে, এইভাবে ভাই হবে না। তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, ওটা দেখে তুই চট করে রেডি হয়ে নে। কিন্তু ভায়া সূর্য, ধুতি পরার জন্য এত স্ট্রাগলিং, ব্যাপারটা কি? আয়ুষ, আমার একটা ছবি তুলে দে না, প্রোফাইল পিকচার করব। দূর, ভাল লাগছে না, ধরো তো। আজ অষ্টমী, প্রিয়া আজ আসবেই আসবে। আমি এখন পারবো না, তুই যা, তুই সূর্যকে গিয়ে বল। ও নিজের ধুতিই সামলাতে পারছে না। দেখ দেখ কেমন ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে। ভাই, ও এত সকালে এসে দাঁড়িয়ে আছে কেন বলতো? এই প্রশ্নের উত্তর দেওয়া তো খুব মুশকিল। সূর্যকে এই প্রশ্ন করা হলে ওর অবস্থা অনেকটাই অঙ্ক পরীক্ষার দিন ভূগোল পড়ে যাওয়ার মতো হবে। কি বলতে যে কি বলবে, তার থেকে সে উত্তর না শুনতে চাওয়াই শ্রেয়। কখন আসবে? কখন আসবে? কতটা টাইম হয়ে গেল, আদৌ আসবে তো? আচ্ছা, আমি যে ধুতি পাঞ্জাবি পরেছি, ও নোটিস করবে তো আমায়? আচ্ছা আচ্ছা, ও কি শাড়ি পরবে? কি জানি, দূর। অষ্টমীর অঞ্জলি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ফুল নিয়েছেন বলুন। নম আয়ুধেহি যশোদেহি। সূর্য অপেক্ষা করছে কারোর জন্য, যেমন আয়ুষ প্রিয়ার জন্য অপেক্ষা করছে, ঠিক তেমন। কিন্তু কার জন্য? মাগো, জানি না কেন মনের মধ্যে এমন হচ্ছে। কি যেন পাবো কি পাবো না,
হবে কি হবে না এসব ভেবে ভেবে সময় চলে যাচ্ছে। মাগো, আসবে তো? আচ্ছা আচ্ছা, কালও ফিরেছিল তো গীতা মাসির বাড়ি থেকে? রোশনি, তুই আসবি তো রে? কি রোশনি? মানে সূর্য রোশনির জন্য অপেক্ষা করছে? ঠিক শুনলাম, কিন্তু রোশনি তো ওর বন্ধু। যাকে সূর্য অপেক্ষা করছে, আর তো কিছু বলার নেই, সুতরাং এক্সট্রা করে কিছু ভাববার কোনো দরকার নেই। হঠাৎ সূর্য দেখল রোশনি আসছে। পায়ের নুপুর অজানা তাল দিচ্ছে, ঠিক যে তাল সূর্যের হৃৎপিণ্ডে ধুকধুক করছে। সেই লাল ফ্রকটা হয়ে গেছে লাল পেরে সাদা শাড়ি, জামার সেই ফিতে হয়ে গেছে শাড়ির আঁচল, দুদিকে দুটো বেনি হয়ে গেছে লম্বা খোলা চুল, কানের ছোট্ট ঝুমকো দুলগুলো উঁকি মারছে সেই কেশরাশির আড়াল থেকে। কপালের ছোট্ট লাল টিপ সেই তীক্ষ্ণ দৃষ্টিকে আরো দীপ্তময় করে তুলেছে। মুখে উড়ে আসা চুলগুলো আঙুলের স্পর্শ শোভা পাচ্ছে। পায়ের আলতা শাড়ির কুচির নিচ দিয়ে যেন গোলাপের ঝরে পড়া পাপড়ির মতো দেখাচ্ছে। সূর্যর আবারও মনে হচ্ছে রোশনি বড় হয়ে গেছে। সে রোশনিকে অন্যভাবে আবিষ্কার করছে। কি রে অমিত, তোদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে? না রে, আর বলিস না। কেন? ওদিকে তাকা, দেখ আয়ুষ প্রিয়ার জন্য ওয়েট করছে। প্রিয়া? প্রিয়াটা আবার কি? তোকে পরে বলবো। আচ্ছা, সে যাকে। আর একজন কোথায়? তিনি তো আবার ধুতি সামলাতে ব্যস্ত। দেখ দেখ, ওইদিকে দাঁড়িয়ে আছে। সূর্য রোশনির পাশে দাঁড়িয়ে অঞ্জলি দিচ্ছে। রোশনির ওই মন্ত্র উচ্চারণের কারণে কাঁপতে থাকা ওষ্ঠ আর অধীর দৃষ্টি কেড়ে নিচ্ছে সূর্যর। রোশনির বন্ধ চোখ যেন মুদিত পদ্মর মতো, আর চোখের পাতা যেন ময়ূরের পালকের শেষাংশর মতো। অষ্টমীর গোটা দিনটা কাটানোর পর সূর্য বুঝতে পারছে ও রোশনির প্রতি দুর্বল হয়ে পড়েছে। এই রোশনি আর আগের রোশনি নেই। সূর্য নিজেকে সামলাতে পারছে না। রাত্রে হঠাৎ সূর্য মেসেজ করে রোশনিকে, জেগে আছিস? বল। শাড়িতে আজ ভালো লাগছিল তোকে। তোকেও পাঞ্জাবিতে ভালোই লাগছিল। আর তো মাত্র 2 দিন। হ্যাঁ রে, আর তারপরেই তো সবার বাড়ি ফেরার পালা। আচ্ছা, ঘুমো, টাটা। কথা না বাড়িয়ে রোশনি অফ হয়ে গেল। রোশনিকে ও ওর মনের কথা বলতে চায়, কিন্তু বলা ঠিক হবে কিনা সেটা এখনো বুঝে উঠতে পারছে না। অন্য দিনের কথা বলা আর আজকের রাত্রের এই মেসেজ যে অন্য রকম, সেটা কি রোশনি বুঝে ফেলল? রোশনি কি কিছু বুঝে ফেলল? আমার বোধহয় রোশনিকে কিছু না বলাই ভালো। যদিও খারাপ ভাবে আমাকে, না না না। আর যদি যোগাযোগ না রাখতে চায়, প্রয়োজন নেই বাবা আমার কিছু বলার। অন্তত যোগাযোগটুকু তো থাকবে। আফটার অল পুজো শেষ হলেই তো চলে যাবে। অন্তত এই 2 দিন তো কাছে পাই। তার মানে সূর্য রোশনিকে বলবে না ওর মনের মধ্যে কি চলছে। 2 দিন পরেই তো ও চলে যাবে, আর রাত পোহালেই তো নবমী। তাহলে হারিয়ে ফেলবে ও রোশনিকে।
নবমীর ভিড়ে ঘুরতে ঘুরতে রোশনি ক্লান্ত হয়ে পড়েছে। কিরে, সেই আগের মতোই একটু হেঁটেই এই অবস্থা? উফ, আর এটা একটু হাঁটা? আমি আর রাতে যাব না তোদের সাথে, তোরা যা বাবা, আমার দ্বারা আর হবে না। এই সূর্য, তুই এত চুপচাপ কেন রে? আচ্ছা ছাড়, তোকে কিছু বলতে হবে না। এই অমিত, আইসক্রিম খাওয়াবি না? রোশনি এসেছে কত বছর পর, সেই আগের মতো খাওয়া ভাই আমাদের। হ্যাঁ হ্যাঁ চল না, নিয়ে আয় না প্লিজ, খেতে খেতে বাড়ি যাব। আর মাও তোদেরকে যেতে বলেছে। হ্যাঁ, তোরা কত দিন যাস না। সেই ছোট্টবেলার মতো ওরা চারজন আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। তবে সময় অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু ওদের বন্ধুত্বটা অটুট আছে। শুধু সূর্যই যেন কোনো এক দোলাচলে ভুগছে। রোশনিদের বাড়িতে বসে সবাই আড্ডা দিচ্ছে। রোশনির মা সবার জন্য খাবার এনেছে। আগেও প্রতি বছর এমনই হতো। আড্ডা বেশ জমে উঠেছে। এ রোশনি, শোন না, সামনে কিন্তু আয়ুষের বিয়ে। তুই কিন্তু অনেকদিনের ছুটি নিয়ে আসিস, মনে থাকে যেন। তাই? বাহ, আয়ুষ আমায় বলিসনি তো। দাঁড়া, বিয়ে হলো জীবনের মূল্যবান একটা পর্যায়, যে স্বাদ থেকে অমিত বঞ্চিত, তাই আমায় হিংসে করছে। তবে একটা সমস্যা রে, আমার প্রিয়ার মনে প্রিয় হয়ে উঠতে পারছি না কোনো মতে। এই রোশনি, একটু হেল্প কর না রে ভাই, আমি জানি তুই পারবি, তুই পারবি। আয়ুষ, কি বলছিস? রোশনি হেল্প করবে তোকে? নিজেই কিছু করতে পারে না? কাকিমা, তুমি অমন করে বলো না, তাহলে তো আমার কপালে দুঃখ আছে। ওর জন্যই তো ছেলে দেখা হচ্ছে, ওরই বিয়ে হয়ে যাবে। আয়ুষ বাবা, আর তোমার হবে না। এমন বলো না কাকিমা। নাও নাও, খাও দেখি সবাই। সূর্য কোথায় গেল? এই তো এখানেই ছিল। দেখো, ফোন এসেছে, হয়তো বাইরে গেছে। সূর্য, সূর্য, এই অমিত নেই তো, কোথায় চলে গেল? ও তো না বলে যায় না। ছাড়ো কাকিমা, ওর কি যে হয়েছে 2-3 দিন ধরেই দেখছি। মা ছাড়ো, ও আগাগোড়াই ওরকম, ও ঠিক হয়ে যাবে। সূর্যর যে কি হলো কেউ না বুঝলেও আমি জানি। রোশনির বিয়ের কথা হলো বলেই সূর্য চলে গেছে। হন্তদন্ত হয়ে দৌড়ে সোজা বাড়ি এসেছে। জোরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গেই নিজে কথা বলছে সূর্য। রোশনির বিয়ে? কই, আমাকে তো বললো না কিছু। নিশ্চয়ই ও রাজি, না হলে কি কিছুই বলতো না। আর এই জন্যে কি কাল রাত্রে আমাকে এড়িয়ে গেল? বলতেই পারতো, তাহলে আর আমি ছাড়, আমি আর তোকে কোনোদিন কিছুই বলবো না রোশনি, কোনোদিন বলবো না। তুই একটু বুঝলি না আমায়। আজ দশমী, মায়ের চলে যাবার বেলা। আর আজ কি সূর্যর জীবন থেকেও রোশনি চলে যাবে? সূর্য সারা রাত ঘুমোয়নি। কি দরকার ছিল রোশনির আসার? দিব্যি তো সূর্যর জীবন চলছিল। সারা রাত ঠাকুর দেখত, ঘুরে ফিরে মজায় কাটছিল। রোশনি সব ওলট পালট করে দিল, যেন ঝড়ের মতো এলো আর ভাঙচুর করে দিয়ে চলে যাবে এবার। সূর্যর মনের অবস্থা ঠিক নেই। দশমীর সকালে ও মণ্ডপেও আসেনি, আর আজই বিসর্জন হবে সন্ধ্যাবেলায়। সূর্য বসে আছে এক কোণে। সবাই এক এক করে আসছে, আর মায়ের সিঁথি মুখ সিঁদুর দিয়ে ভরিয়ে দিচ্ছে একটু একটু করে।
চেয়ারের মধ্যে মুখ গুজে বসে আছে সূর্য। হাতে একটা গাঁদা ফুল নিয়ে যে কত টুকরো করছে তার কোনো ঠিক নেই। কলাবউ যেন বেশি মাথা নুয়ে আছে আজ। গণেশ যেন ক্লান্ত শরীরে অনেক কষ্ট করেই দাঁড়িয়ে আছে। সিংহ বাবাজি হাঁ করে থাকতে থাকতে চোয়াল তার ব্যথা হয়ে গেছে। মহিষাসুর যেন অনেক স্বস্তিতে আছেন, আবার 1 বছরের রেস্ট পাবেন। 5 দিনের এই বেঁকে দাঁড়ানোর ফলস্বরূপ সারা বছর কোমর যন্ত্রণা ঠিক হতে হতে কেটে যাবে। কি রে, তুই এখানে বসে? তা কি করব? না মানে চুপচাপ একা বসে, তাই? তা কি করবটা কি? দুর্গা মা চলে যাচ্ছেন, আনন্দ করব। সবার জীবন কি সমান? দুর্গা মা আনন্দ নিয়ে আসেন, কিন্তু যাওয়ার সময় কারোর কারোর আনন্দ নিয়েও যান। তুই যা, কি করতে এসছিস তাই কর। তোর গালে একটু সিঁদুর লাগাই? না। একটু একটু একটু। এতক্ষণ রোশনির দিকে অভিমানে একবারও তাকায়নি সূর্য। এই না না করতে করতে হঠাৎ ওর চোখ পড়ল রোশনির মুখে। অসাধারণ সৌন্দর্য যেন আজ ওর মুখে। কি মায়াবী চোখ রোশনির, যেন আলো করে রেখেছে চারিদিক। দুগালে ওই সিঁদুরের দাগে যেন আরো সুন্দর লাগছে ওকে। লাল শাড়ি আর খোপার ওই গোলাপে সূর্যর চোখ আটকে গেছে। ওর মুখের দিকে তাকিয়ে সূর্য হারিয়ে ফেলেছে নিজেকে। সূর্য তাড়াহুড়ো করে উঠে গেল। মণ্ডপ ছেড়ে চলে গেল সূর্যর বাড়ির ছাদে। সেই ছাদ থেকে মণ্ডপ দেখা যায়। রোশনিও ওর পিছনে পিছনে এলো। কি হয়েছে সূর্য? কি হবে? তুই যা এখান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। কিছু বলবি আমায়? না। আসছি। রোশনি, দাঁড়া। বল। তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো? কিছু নোটিস করিস না? কি নোটিস করব সূর্য? ছাড়, তোকে কিচ্ছু বুঝতে হবে না। তুই সব বুঝতে পারিস? নিজেকে প্রশ্ন করিস তো। যাগে, আমি গেলাম। কি বলতে চাইছিস? তোর ধুতি পাঞ্জাবি পরার কারণ, রাত্রে নাইট আউট না করে সারাদিন মণ্ডপে বসে থাকার কারণ, আবার বিয়ের কথা শুনতেই হঠাৎ করে কাউকে কিচ্ছু না বলে আমাদের বাড়ি থেকে চলে আসার কারণ। সব বোঝার ক্ষমতা আমার আছে সূর্য, কিন্তু সেটা তোর নেই। মানে কি বুঝিনি আমি? আচ্ছা, কিছুই বুঝতে হবে না। কষ্ট করে একটা জিনিস বোঝার চেষ্টা করে দেখতো। এই 5 বছরে আমি কি অমিত বা আয়ুষের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারতাম না যেভাবে তোর সঙ্গে করেছিলাম? কলকাতা ফিরছি সেটা তোকেই জানিয়েছিলাম। ষষ্ঠীর দিন বিপদে পড়ে তোকেই ফোন করেছিলাম। মানুষ বিপদে পড়ে দুঃখের সময়, একাকিত্বের সময় প্রথমেই কাকে খোঁজে জানিস তুই? যা, নিজেকে প্রশ্ন কর। আমাকে তো চলে যেতেই হবে, কাল না হোক পরশু। বেশ কিছুক্ষণ চুপ করে রইল দুজনে। আচ্ছা, রোশনি কি তাহলে সূর্যকে মনে মনে? রোশনি চলে যাবে ঠিক সেই সময় সূর্য ওকে বাধা দিল। রোশনি, আমি সত্যি ক্যাবলাকান্ত। ঠিকই বলিস, কিন্তু যদি এখন বুঝিও কি লাভ বলতো? তোর জন্য তো ছেলে দেখা হয়েছে। বুদ্ধুরাম, ছেলে দেখা হচ্ছে, বিয়ে হয়ে যায়নি। আর তুই যে বললি চলে যাবি, তুই তো কলকাতার বাইরে চাকরি করিস। ভাবছি আর যাব না, নিজের জায়গাতেই থেকে যাব। ইচ্ছে নেই রে নিজের বাড়ি ছেড়ে যাওয়ার। রোশনি, তুই থেকে যাবি? তুই থেকে যাবি সত্যি? সূর্য ছাড়া রোশনির অস্তিত্ব কোথায় বলতো? সূর্যের অস্তিত্বও তো রোশনির মধ্য দিয়েই, একে অপরের পরিপূরক। সূর্যকে ছেড়ে রোশনি কি যেতে পারে কখনো?
হ্যাঁ, তবে যদি সূর্য তার আলোকে গ্রহণ না করে তাহলে। এসব কি বলছিস তুই? ঠিকই তো বলছি। এখন তো মনে হচ্ছে তুই চাস না। কেন? কারণ কিছুই বলছিস না তো। সূর্যর নিঃশ্বাস দ্বিগুণ, না না 4 গুণ বেড়ে গেছে। অনেকে কষ্টে সাহস করে রোশনির মুখোমুখি দাঁড়ালো। তারপর রোশনির হাতটা ধরে বলল, সত্যি বড় হয়ে গিয়েছিস রে তুই। ছোট থাকলে ভালো হতো বুঝি। আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি রোশনি। মা দুর্গার বিদায় বেলার প্রহর শেষ হয়ে আসছে। মা দুর্গা আনন্দ নিয়ে আসেন যেমন, নিজের ঘরে ফেরার সময় তিনি ভরিয়েও দিয়ে যান। রোশনির সেই স্নিগ্ধ দৃষ্টিতে সূর্য নিজের প্রখরতা যেন মিশিয়ে ফেলেছে। পরস্পর দুজনের খুব কাছে চলে এসেছে। যেমন করে মায়ের গলায় পুষ্প মালা সাজানো থাকে, ঠিক সেইভাবে রোশনির সাথে সূর্য নিজেকে আষ্টি পৃষ্টি জড়িয়ে আছে। রোশনির সেই অঞ্জলির মন্ত্র উচ্চারণের সময় যেমন করে তার ওষ্ঠ অধীর কেঁপে উঠছিল, ঠিক তেমনি সূর্যের ছোঁয়ায় আজ শিহরণে কম্পিত। দুটো ঠোঁট মিলেমিশে একাকার, একে অপরের বন্ধনে আবদ্ধ দুটো মন আজ এক। সিঁদুরের লাল দাগ আবছা হয়ে আসছে। এমন সময় দূর থেকে দেখা গেল গণেশ আর কার্তিক সত্যি ব্যাগ গুছিয়ে কাঁদো কাঁদো মুখে ঝিলের পাশে দাঁড়িয়ে। আজ বিসর্জন, আর আজই তোকে নিজের করে পেলাম রোশনি। থেকে যাবি তো? সে না হয় থাকবো, কিন্তু ধর তোর জন্য আমার বিসর্জনটাই দেখা হলো না। চল না। রোশনি সূর্যর হাত ধরে টেনে ছুটতে ছুটতে মণ্ডপে গেল। মায়ের সেই ছলছল চোখের দিকে যেন তাকানো যাচ্ছে না। সূর্য রোশনির কাঁধে হাত রেখে শক্ত করে নিজের কাছে টেনে নিল। কানের কাছে মুখটা এনে বলল, যাক, বিদায় বেলায় পেলাম। প্রথম বছর তো বেশ ভালোই মিল হয়ে গেল, কিন্তু মিল প্রথম প্রথম ভালো হলেই সেটা কি লং লাস্টিং থাকে, বা শেষ অবধি কি সেই মিল থাকে? কি হলো জানতে হলে আমরা চলে যাই ঠিক 4 বছর পর। কলকাতার রাস্তায় পিঁপড়ের মতো মানুষের চলাচল, অথচ যেন এখানকার মানুষের মন কত একাকিত্বে ভরা। কেউ নিজের মতো বাড়ি ফেরে, কেউ বা কাজের উদ্দেশ্যে পথে নামে, কেউ পিঠে ভারী ব্যাগ নিয়ে মুখ গুজে টিউশন যায়। এমনই একটি বিকেল, যখন সূর্য হেলে পড়েছে পশ্চিম কোণে, চারিপাশ সন্ধ্যের আলোয় নিমজ্জিত, কিন্তু রাস্তার আলো, দোকানের ভিড়, গাড়ির ক্রমাগত হর্ন সন্ধ্যাকে ঠিক যেন সন্ধ্যের মতো করে উপলব্ধি করায় না। তার উপরেই পুজো ঘেঁষা দিনগুলিতে যেন কি এক মেলার মতো ভিড় তৈরি হয়। মানুষের যেন কত কেনাকাটা। ক্রেতা বেশি করে কিনলে তবেই না বিক্রেতার বাড়ির বাচ্চাটারও কিছু নতুন জামা হয়। যাদবপুরের একটি দোতলা কফি শপে নির্দিষ্ট টেবিলে একজন বসে অপেক্ষা করছে, হয়তো কেউ আসবে।
এই দোকানটি প্রায় সময় ফাঁকা থাকে, বেশ বড় সড়ো জায়গা, তাই বেশ কজন লোক থাকলেও মনে হয় না যে খুব বেশি কেউ সেখানে আছে। ব্যক্তিগত কথাবার্তা অনায়াসেই সেখানে বলা যায়। সূর্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। সে বারবার নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। তার এই অস্বস্তিকর মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তার এই অপেক্ষায় সে নিজে খুব একটা খুশি নয়। হয়তো এক প্রকার বাধ্য হয়েই তাকে অপেক্ষা করতে হচ্ছে। মিনিট 10 মধ্যেই সেখানে হন্তদন্ত হয়ে রোশনি এলো। প্রচণ্ড ক্লান্তির ছাপ ওর চোখে মুখে। দেখলেই বোঝা যায় যে সারাটা দিন তার খুব একটা ভালো যায়নি, কিন্তু তা সত্ত্বেও সে হাসি মুখে টেবিলে এসে বসল। তার কপালের বিন্দু বিন্দু ঘাম আস্তে আস্তে এসির কৃত্রিম শীতল বাতাসে শুকিয়ে আসছে। তাকে কিছুটা স্থিতি না হতে দিয়ে সূর্য বলল, তোর ফোন কইরে? কেন বলতো? ব্যাগের ভিতর আছে। কখন থেকে তোকে ফোনে ট্রাই করে যাচ্ছি। আর বলিস না, রাস্তায় যা জ্যাম, তার উপরেই পুজোর মার্কেটিং শুরু। রাস্তার একটা গলি পেরোতেই প্রাণ যায় যায় অবস্থা। যাকে সেসব ছাড়, বল কি দরকার? কি দরকার মানে? আমি কি তোকে এমনি ডাকতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারিস, আমি সেটা বলিনি। বললি যে কি জরুরি কথা আছে, তাই জিজ্ঞেস করছি। তাড়াতাড়ি বল, আমায় বেরোতে হবে। সূর্য রোশনির দিকে অতৃপ্ত দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ পর বলল, তোর আমার জন্য একটু সময় নেই বল? এমন একটা কথায় রোশনি খুব একটা অবাক হলো না। সে এই প্রশ্নটা এর আগেও সূর্যর মুখে শুনেছে কয়েকবার, কিন্তু কেন যে ও এইরকম প্রশ্ন করে সেটাও কিছুতেই বুঝে উঠতে পারে না। আবার সেই কথা? কি হয়েছে বলতো তোর? তুই কি আমাকে এই সব বলার জন্য ডেকে এনেছিস? তাহলে বল, আমি চলে যাচ্ছি। তুই অনেক বদলে গেছিস রোশনি। আমি কি বললাম বলতো? আর তুই সব সময় এই এক কথা বলতেই থাকিস কেন? আমি তোকে সময় দিই না? হ্যাঁ, এখন কাজের এতটাই চাপ যে আমি তোকে 24 ঘন্টা হয়তো সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা তো করি দেওয়ার। সেটা তোকে বুঝতে হবে সূর্য। তুই আমাকে সত্যি ভালোবাসিস তো রোশনি? এতক্ষণ রোশনি খুব স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু এমন একটা কথা শোনার পর ওর চোখের পাতায় হালকা শিশির জমল। সূর্য, কি বলছিস? তুই আর আগের মতো নেই রোশনি। তুই ভাবতো তুই আর আগের মতো কথা বলিস আমার সাথে? সারাদিন ব্যস্ত ব্যস্ত আর ব্যস্ত। আমিও তো অফিস করি, কই আমি তো এত ব্যস্ততা দেখাই না। তোর কিসের এত কাজ? কি বলতে চাইছিস তুই? পরিষ্কার করে বল। তুই অন্য কাউকে ভালোবাসিস? রোশনি এইবার অবাক হলো। গত 4 বছর ধরে এই কথাগুলো সূর্যর মুখ থেকে কখনো শোনেনিও। আজ এমন কি হলো যে সূর্য এমন কথা বলল ওকে? রোশনি একটু সোজা স্থির হয়ে বসে বলল, আমি কি করেছি সূর্য? তুই আমাকে সন্দেহ করিস? তুই ছোট থেকে আমায় চিনিস। সব ছেড়ে দিলাম। গত 4 বছরে তোর তো এমন মনে হয়নি। আজ আমি এমন কি করলাম যে তোর এই রকম মনে হচ্ছে? আমার অফিসে একটু বেশি সময় যায়, তাই বলছিস, তাই তো? সূর্য, আমি তোর মতো বাধা ধরা নিজস্ব ব্যবসা করি না রে। প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, তাই সেখানে আমার ইচ্ছে মতো কিছু না হওয়াই স্বাভাবিক। বাড়িতে বাবার অসুখ, সংসারটা এখন আমার উপর তা তোর অজানা নয়।
অফিস সামনে, বাড়ির দায়িত্ব সামনেও আমি যথেষ্ট চেষ্টা করি তোকে সময় দেওয়ার। এই সামান্য কারণে তুই আমাকে সন্দেহ করছিস? এটা আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না রে। তাহলে তোর বিয়েতে আপত্তি কিসের? সূর্য তোর মাথার ঠিক আছে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ে করবি না, তাই তো? আমি কখন বলেছি যে করব না? তুই আসলে ঠিক নেই সূর্য, তুই ঠিক নেই। তুই আসলেই আমায় আর ভালোবাসিস না রোশনি, তাই তোর এইসব বাহানা। আমি জানতাম তুই রাজি হবি না। নতুন অফিস, নতুন সবকিছু, তাই নতুন জীবনও হয়তো তুই শুরু করতে চাইছিস। আমি অবাক হয়ে যাচ্ছি সূর্য, আমার পক্ষে তোর সাথে থাকার সম্ভব নয়। এত কিছু জানার পরেও তুই যে তোর এই রূপটা আমায় দেখাবি, আমি ভাবতেও পারছি না। তুই যা ভাবছিস ভাব, আমি তোকে ঠিক বোঝাতে আসবো না। চলি। সময়ের সাথে সাথে মানুষ কেমন পাল্টে যায়, তাই না? তার জন্য কারোরই কিছু করার থাকে না। এই সেই সূর্য যে রোশনিকে ভালোবেসেছিল, যে রোশনির বিয়ের কথা শুনে পাগল হয়ে গিয়েছিল। আজ এমন কি হলো যে সূর্য এমনতর ব্যবহার করছে? ছোটবেলা থেকেই রোশনিকে সে অন্যভাবে দেখেছে। 4 বছর আগের দুর্গাপুজোতে সে রোশনিকে আর একভাবে আবিষ্কার করেছিল। রোশনির বড় হয়ে ওঠার প্রতিটি ভঙ্গি যেন সে ভেঙে ভেঙে উপলব্ধি করতে চেয়েছিল। অল্প অল্প করে সে সেই স্বাদ নিতে চেয়েছিল। রোশনির সেই বদলটা ছিল স্বাভাবিক। সময়ের সাথে সাথে এমনই তো হয়। কিন্তু কই, তখন তো সূর্যর কোনো সমস্যা হয়নি। সদ্য পাপড়ি ছাড়া আধো মুদিত কমলের মতো রোশনিকে সে গ্রহণ করে নেবার জন্য উৎসুক হয়ে উঠেছিল। তবে এখন কেন এত ক্ষোভ? সমস্ত দায়িত্ব সামলানো একটা মেয়ে এমনই তো হবে, এটাই তো স্বাভাবিক। এইটুকু বোঝার ক্ষমতা কিভাবে হারিয়ে ফেলল সূর্য? রোশনির খুব কষ্ট হচ্ছে। যে সম্পর্কটার জন্য সে এত কিছু করল, আজ সেই সম্পর্কটা থেকে সে নিজেকে সরিয়ে নেবে এমন কথা তাকে বলতে হলো। না হলে যে তার দম বন্ধ লাগছে। এই 4 বছরে অনেক কিছুই বদলে গেছে। অমিত একটা প্রমোশন পেয়ে এখন দেশের বাইরেই বলা যায়। আয়ুষ এখন ওই একই জায়গায়, তবে একটা উচ্চ পদে কর্মরত। প্রিয়ার সাথে তার সম্পর্কটা বেশ ভালোভাবেই গড়ে উঠেছে। প্রিয়ার বাড়ি রোশনির বাড়ির থেকে দূর, কিন্তু তাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আয়ুষ এখন অনেক স্মার্ট। বাথরুমে আর ঘন্টার পর ঘন্টা কাটায় না। রোশনি বাড়ি ফিরে চুপচাপ নিজের কাজ করতে থাকলো। বাবার জন্য আনা ওষুধ তার বাবার মাথার টেবিলের কাছে রেখে দিল। সংসারের কিছু মাসকাবারি বাজার সে রান্নাঘরে গিয়ে গুছিয়ে রাখল, যেন কিছুই হয়নি ওর সাথে। অথচ কত প্রবল জোয়ার এসে এখন তার মনে বিপুল ভাটা পড়েছে। চোখের পাতায় শিশির জমা দাগগুলো তোলার জন্য সে বারংবার মুখে জল ছেটাতে লাগলো। কিন্তু সব দাগ কি আর এভাবে তোলা যায়? বেশ কিছুদিন কেটে গেছে। রোশনির সাথে সূর্যর কথা হয় না। আগে রোশনি বাড়ি থেকে বেরিয়ে
অফিস সেরে বেরিয়ে ফোন করত, কিছু কিনতে গেলে ওকে ভিডিও কলে রাখত, কোনো রান্না করলে আগে ছবি তুলে ওকে হোয়াটসঅ্যাপ করত। কিন্তু এ কদিন রোশনি একবারও তাকে একটা মেসেজও করেনি। এই অনুপস্থিতিটাই সূর্যকে বুঝিয়ে দিচ্ছে যে রোশনি তাকে হাজার ব্যস্ততাতেও সময় দিত, যেটা ও বুঝে উঠতে পারেনি। আয়ুষ সূর্যকে ফোন করলো। কিরে ভাই, সামনেই তো মহালয়া, এখনো পর্যন্ত তো কোনো প্ল্যান করলি না। চল একদিন দেখা করি। এই দাঁড়া, রোশনিকে কনফারেন্সে নি। আর বলিস না, এত প্রেশার না কাজের, এই কদিন সময় পাইনি যে কল করব। আর তুমি তো লাট সাহেবের পুত্র, নিজে তো কল করবে না একবারও। সূর্য আয়ুষকে থামিয়ে দিয়ে খুব ধীরে ধীরে বলে, রোশনির সাথে আমার আর কথা হয় না। কি কি বলছিস? কি হয়েছে? ঝগড়া করেছিস? এই ব্যাপার? দাঁড়া, আমি কল করছি। না করিস না, তুই যেমন ঝগড়া ভাবছিস তেমনটা নয় রে। মানে কি হয়েছে? ও আর আমাকে ভালোবাসে না আয়ুষ। তোর এরকম মনে হওয়ার কারণটা কি? ও আগের মতো আমার সাথে আর কথা বলে না। আগে ওর অফিস নিয়ে কত গল্প করত, এখন সেটাও আর করে না। এইটুকু ব্যাপারে তোর এরকম মনে হওয়াটা একেবারে ঠিক নয়। হয়তো আরো কোনো কারণ আছে যেটা তুই বলছিস না বা বলতে চাইছিস না, তবে রোশনি এমন করতে পারে না। একটা কথা বলবো, সম্পর্কটা এতটা হালকাভাবে নিস না। আর একবার ভাঙন ধরলে সেটাকে কিন্তু সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে রে। সূর্যর মনের মধ্যে কিছু একটা চলছে, ও নিজেও বুঝতে পারছে না এর মধ্যে বড় কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। কিন্তু ও কিছুতেই নিজের এই কুভাবনাগুলো থেকে নিজেকে বার করতে পারছে না। রাস্তার ভিড়গুলো যেন আরো বেশি জমাট বাঁধছে যত দিন যাচ্ছে। কলকাতায় প্রায় বেশিরভাগ মণ্ডপেই দুর্গা মায়ের প্রতিমা এসে গেছে, আর কয়েকদিন পর মহালয়া। সারা দিনের ব্যস্ততার পর নির্ঘুম রাতগুলোতে কিভাবে যে রোশনির দিনগুলো কেটে যাচ্ছে তাতে ওর খেয়ালই নেই। কিন্তু দিন দিন যে ওর চোখ মুখ বসে যাচ্ছে তা দেখার জন্য ওকে আয়নার সামনে দাঁড়ানোর প্রয়োজন হয় না। এভাবে দিনের পর দিন কেটে গেছে, কেউ কারোর খোঁজও রাখেনি। সারা রাত ঘুমোয়নি রোশনি। ভোর হলেই কাল মহালয়া। সারা রাত এক মনে ছাদে দাঁড়িয়ে ও সূর্যর কথা ভেবে যাচ্ছে। এই সেই জায়গা যেখানে ওরা একে অপরকে নিজেদের মনের কথা বলেছিল, প্রথম ভালোবেসে কাছে এসেছিল। অথচ আজ কি এমন হলো যে এত সুন্দর সাজানো জিনিসটা ভেঙে গেল? ক্লান্ত অবসন্ন শরীরটা নিয়ে ও আর দাঁড়াতে পারছে না। ছাদের রেলিংয়ের গা ঘেঁষে ও নিচে বসে পড়ল। প্রচন্ড জোরে কুকিয়ে কেঁদে উঠল। ওর দম বন্ধ হয়ে আসছে। ওর দোষটা কি সেটাই ওর কাছে পরিষ্কার না। দোমাটি করা মায়ের মূর্তির দিকে নিষ্পলক দৃষ্টিতে ও কিছুক্ষণ তাকিয়ে রইল। অনেক কষ্টে ওর কান্নার আওয়াজে চেপে দেবার জন্য মুখ টিপে ধরল নিজের হাত দিয়ে। কাঁদতে কাঁদতে ও বলল, আমি কি করেছি সূর্য? আমি কি করেছি বলতে পারিস?
এতগুলো দিনে আমি এমন কিচ্ছু করিনি যে তুই আমাকে এমন ভাববি। আমাকে আমাকে তুই সন্দেহ করলি? আমার আমার এইটা পাওনা ছিল তোর কাছ থেকে। আমাকে এভাবে দূরে ঠেলে দিলি তুই। বিয়ে বিয়ে আর বিয়ে। আমার পরিস্থিতিটা একবারও বোঝার চেষ্টা কেন করছিস না তুই? আমার ইচ্ছে করে না? প্রতিটা মেয়ের মতো আমার কি কোনো স্বপ্ন নেই? এভাবেই সারা রাত ও বসে থেকেছে ছাদে, খোলা আকাশের নিচে। কখন যে ওর চোখ লেগে গেছে ও নিজেও জানে না। ভোর হয়ে আসছে। এমন সময় ও শুনতে পেল মহালয়ার মহিষাসুর মর্দিনীর সুর। কানে আসতে ও চমকে উঠল। ধরফর করে উঠল ওর বুক। অজান্তেই আবারও ওর চোখের পাতায় শিশির জমল। ভোরের হালকা শিশির ওর সারা মুখে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু হয়ে লেগে আছে। কি অদ্ভুত! নোনা জল আর মিষ্টি জল এক হয়ে রোশনির গাল বেয়ে ছাদের মেঝেতে গড়িয়ে পড়ল। মাঝের 7 দিন যেন এক প্রকারের কলের পুতুলের মতোই রোশনির দিনগুলো কাটল। সূর্য যে ভালো আছে তা নয়, কিন্তু কোনো এক অদৃশ্য ভ্রান্তির সুতো যেন ওকে বেঁধে রেখেছে। ও চাইছে, কিন্তু কেন যে রোশনির কাছেও আসতে পারছে না তা ওর বোঝার আয়ত্তের বাইরে। ও নিজেও জানে যে যদি ও একবার সামনে এসে রোশনির সাথে কথা বলে তাহলে সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে, কিন্তু ও সেটাও পারছে না। গত 4 বছর ওদের মাঝখানে কিচ্ছুই আসতে পারেনি। তাহলে কি সূর্যর সন্দেহই তৃতীয় ব্যক্তির জায়গা নিয়েছে, যে কারণে আজ ওরা এক গভীর জলস্রোতের 2 পাড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে কিন্তু আসতে পাচ্ছে না। এই 7 দিন রোশনি বাড়ি থেকে বের হয়নি। তার মা তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলেছে যে সারাক্ষণ কাজ কার ভালো লাগে মা? পুজোর এই কটা দিন তাই ছুটি নিয়েছি। তোমাদের সাথে কতটুকুই বা সময় কাটাতে পারি বলো, সেই কারণেই। এক এক সময়ের ক্ষণ এগোচ্ছে আর রোশনি যেন আরো কুঁকড়ে যাচ্ছে। বাইরে ঢাক বাজছে। ষষ্ঠীর সকাল। ওদের পাড়ার মণ্ডপে খুব ভিড় জমেছে। ওদের ছাদ থেকে তা স্পষ্টই দেখা যায়। তাই ও আজ ঘর থেকেই বের হয়নি। বাইরের ঢাকের আওয়াজ ওর ভালো লাগছে না। ওর বারবার মনে পড়ছে ঠিক 4 বছর আগে আজকের দিনেই ও কলকাতায় ফিরেছিল। ট্রেনে বসে ও সূর্যকে ফোন করেছিল, কিন্তু আজ ওর মনে হচ্ছে ওর ঘরের 4 দেওয়াল যেন ওকে দেখে হাসছে, ব্যঙ্গ করছে। দুর্গাপুজোর আনন্দ মনে অবস্থান করে, মনটাই তো সব। সূর্য যেন ওর সমস্ত উত্তাপ কেড়ে নিয়েছে। বাইরে কর্মরত মানুষ পুজোর সময় বাড়ি ফেরে, সে তো আপনজনের টানে। মনই যদি দুখণ্ড হয়ে থাকে তাহলে আর কোনো কিছুই মন অবধি পৌঁছয় না। কেবল কর্ণপথের দরজা বন্ধ করা যায় না, তাই প্রবেশ করে শুধুমাত্র। প্রিয়াও বুঝেছে যে রোশনি আর সূর্যর মধ্যে কিছু একটা ঘটেছে। এই পুজোর সময় রোশনি নিজের সমস্তটা প্ল্যান করে, আর
আর এই বছর ও নিজেই উধাও। আয়ুষের কাছ থেকে ও কিছুটা শুনেছে। ও রোশনিদের বাড়ি এসে দেখল ঘর বন্ধ করে আলো নিভিয়ে রোশনি চুপচাপ বসে আছে। প্রিয়া জোর করেই রোশনিকে ছাদে নিয়ে গেল। চারিপাশের মনোবায়ু খেয়াল করে ও রোশনিকে জিজ্ঞাসা করল, কিরে, এরকম চোখ মুখের অবস্থা কেন তোর? এমনি শরীরটা ভালো নেই রে। তুই মণ্ডপে যাসনি? একা একা ভালো লাগে বলতো? কেন, আয়ুষ নেই? আছে, কিন্তু তুই নেই, সূর্যদা নেই, অমিতদা তো থাকেই না। প্রিয়া কথন ভঙ্গি বদলে রোশনির মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, তোদের মধ্যে কি হয়েছে রোশনি? কি আর হবে, সব কিছু ঠিক করে নিলে কি হয় না? ঠিক করানোর জন্য দুটো মানুষকেই সমানভাবে ভাবতে হয় রে। তুই অনেক দিনের জন্যই শুনলাম ছুটি নিয়েছিস। এতদিন ছুটি দিল অফিস থেকে? রোশনি নীল আকাশের দিকে মুখ উঁচু করে পেঁজা তুলোর ভগ্নাংশের দিকে চোখ রেখে নির্বাক হয়ে থাকলো কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকের আওয়াজ যেন বেশি বেশি করে তার কানে আসতে থাকলো। চাকরিটা আমি ছেড়ে দিয়েছি প্রিয়া। হঠাৎ চাকরিটা কেন ছাড়তে গেলি তুই? যে মেয়ের উপর সংসারের গোটা দায়িত্ব, সে কেন হঠাৎ করে চাকরি ছাড়ে প্রিয়া? মানে তোদের কোম্পানির ম্যানেজার, কি যেন নাম বলেছিলি? মিস্টার মজুমদার। হ্যাঁ হ্যাঁ, সেই কি কিছু? ভাবতেই ঘৃণা হয় যে সকাল সন্ধে ওনাকে আমাকে স্যার বলে ডাকতে হতো, আর আমি পারছি না, তাই ছেড়ে দিয়েছি। জানি না পুজোর পর কিভাবে চলবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। প্রতি মুহূর্তে নিজের শরীর বাঁচিয়ে কত চলবো বলতো? প্রতিদিন বাড়ি এসে অনেকক্ষণ ধরে স্নান করেছি জানিস, কিন্তু এই ঘৃণা বোধটাকে আমি ধুয়ে মুছে ফেলতে পারিনি। কবে থেকে হচ্ছে এটা? লাস্ট কয়েকদিন ধরেই। কোনো জায়গায় কমপ্লেন করেও তো লাভ নেই। করেছিলাম, বরং আমাকেই আরো বেশি করে অপমানিত হতে হয়েছে। তুই সূর্যর সাথে একবার কথা বল। না, আমি অপেক্ষা করব, কিন্তু ওর কাছে যাব না। কিন্তু কেন? কারণ যে সম্পর্কে একবার সন্দেহ ঢোকে সেটা ছাড়খাড় হয়ে যায়। আজ না হয় কাল এটা তো ভাঙতই। তোর আগের চাকরিটাও কি এই জন্যই ছেড়েছিল? না না, ঠিক 4 বছর আগে এই পুজোর দশমীর দিনেই আমি ওকে কথা দিয়েছিলাম আমি আর কলকাতার বাইরে থাকবো না, এখানেই থাকবো। তাই নিজের ইচ্ছেতেই আমি ছেড়েছিলাম। তারপর এখানেই চাকরি নিয়ে আর কি, বলতে পারিস এক প্রকার ওর জন্যই, যাতে ওর থেকে আমাকে দূরে যেতে না হয় তাই। আচ্ছা, ও কি করে সবটা ভুলে গেল বলতো? ভোর থেকেই ঢাক বাজছে। রোশনি ইচ্ছে করেই সকালে ওঠেনি। বাইরে যাবে নাই ভেবেছিল, কিন্তু প্রিয়া এসে ওকে জোর করে নিয়ে গেছে। ও নাও করতে পারেনি। অবশ্য না গেলে বাড়িতে অনেক কথা উঠবে, তা ও ভালো করেই জানে। ও বাড়িতে কিছুই জানাতে চায় না। ওর বাবা মা সূর্যকে খুব ভালোবাসে। এইসব জানাজানি হলে বেকার নিজেদের মধ্যেই জল ঘোলা হবে। মণ্ডপে ঢুকে সূর্য দেখল পিছনে রোশনি আসছে। রোশনি শাড়ি পরেই এসেছে, কিন্তু তা দেখে মনে হচ্ছে শাড়িটা যেন জোর করেই তার গায়ে জড়ানো। কোনো পরিপাটি ভাব নেই। কাজল ছাড়াই চোখ দুটোকে যেন কালো দেখাচ্ছে।
কোনো গয়না নেই শরীরে, পায়ে নূপুর নেই, সদা সর্বদাই অন্যমনস্কতা কাজ করছে তার হাবভাবে। 4 বছর আগে এই অষ্টমের সকালেই একদিন কত অধীর আগ্রহে সে অপেক্ষা করেছিল রোশনি আসার জন্য। সেই দিন রোশনির চোখ দুটো তার মুদিত কমলের মতো মনে হয়েছিল, কিন্তু আজ যেন অন্যরকম। পদ্ম যখন নিজের ইচ্ছায় সূর্যের আলো পেয়ে ফুটে ওঠে, তখন তার শোভা হয় অতুলনীয়। তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তার উপস্থিতি জানান দেয়। তার রঙে আশপাশ যেন আরো আলোকিত হয়ে ওঠে। কিন্তু যখন তাকে তার শিকড় থেকে ছিঁড়ে তুলে আনা হয়, জোর করে পাপড়িগুলোকে খুলে খুলে তাকে ফোটানো হয়, তখন বাহ্যিক দিক থেকে সুন্দর লাগে ঠিকই, কিন্তু তার নিজস্ব আনন্দময় সৌন্দর্য থাকে না। আজ রোশনির ক্ষেত্রেও তাই ঘটেছে। রোশনি একবারই সূর্যের দিকে তাকিয়েছিল। ঢাকের স্বরে কারুর কথাই শোনা যাচ্ছে না, কিন্তু ওদের তো মুখে কথা হয়নি, হচ্ছে চোখে। তাই কোনো শব্দই বাধা দিতে পারেনি। আয়ুষ বুঝেছে যে ওকে কিছু একটা করতে হবে। ও এখনো পুরোপুরি ব্যাপারটা জানে না যে আদতে সূর্য আর রোশনির মধ্যে কি হয়েছে। এক সময় তার আর প্রিয়ার মধ্যেও যখন এমন সমস্যা হয়েছিল, তখন রোশনি আর সূর্য মিলে প্রিয়া আর ওকে এক করেছিল। অথচ আজ ও কিছুই করতে পারছে না। বাইরে প্যান্ডেলের মাইকে গান বাজছে। কিছুক্ষণ পরে মায়ের আরতি হবে। বেশ রাত হয়ে আসছে। আয়ুষ প্রিয়াকে ঠাকুর দেখিয়ে বাড়ি পৌঁছে দিতে এসেছে। প্রিয়ার সাথে রোশনির যা কিছু কথা হয়েছে সেইগুলো ও সবই আয়ুষকে বলেছে। তাই আয়ুষ ভাবল সূর্যের কাছে যাবে, কারণ এইভাবে আর চলতে দেওয়া যায় না। আজ নবমী, কালই বিসর্জন। মা থাকাকালীনই সবটা ঠিক হওয়া খুবই দরকার। এই সূর্য, কি শুরু করেছিস বলতো তুই? কেন, কি হয়েছে? কি মানে? রোশনিকে এইভাবে কষ্ট দেওয়ার মানেটা কি? তোকে তো আমি বলেছি সব, আবার কেন জিজ্ঞাসা করছিস? যা বাড়ি যা, বিরক্ত করিস না তো। হ্যাঁ, চলে যাব, কিন্তু ভাবলাম যাওয়ার আগে তোকে কিছু বলে যাই। রোশনি চাকরিটা ছেড়ে দিয়েছে। সূর্য কিছুক্ষণ হতগম্বের মতো তাকিয়ে থাকে ওর দিকে। তারপর ওকে প্রশ্ন করে, সে কি? কেন? কেন জেনে তুই কি করবি? আমি তোকে এই জন্যেই বললাম যে তুই খুশি তো। ওর চাকরিটা নিয়েই তোর মনে যত সন্দেহের দানা বেঁধেছিল, তাই বললাম। আসি তাহলে। সূর্য অবাক হবে না কিছু প্রশ্ন করবে, সেটাইও কিছুতে বুঝে উঠতে পারছিল না। আয়ুষের পথ আটকে ও বলল, কি বলছিস? ও তো আমায় কিছু বলেনি সব। ও তো আমার থেকে কোনো হেল্পও নেবে না, অথচ চাকরি ছেড়ে দিল। ওর উপর এত বাড়ির প্রেশার। এই, এখন এসব ফাজলামি বন্ধ কর, আর যদি কিছু জেনে থাকিস আমায় বল। ওই কোম্পানির ম্যানেজারের মেয়েদের প্রতি ব্যবহার খুব একটা ভালো নয়। অনেকবার রোশনিকে খারাপ প্রস্তাব দিয়েছেন, তাই এক প্রকার চাকরিটাও ছাড়তে বাধ্যই হয়েছে। তোর আর কি বল? তুই ভুলে গেছিস যে ও তোর সাথে থাকবে বলেই ওর আগের চাকরিটা ছেড়ে দিয়েছিল। সূর্য এই কথা শুনে তাড়াতাড়ি করে ওর নিজের
ফোনটা বের করলো। কিছু একটা ছবি ও কাঁপা কাঁপা হাতে খুঁজতে থাকলো। এই ছবিটা দেখতো। কিসের ছবি? ওদের ম্যানেজার মিস্টার মজুমদার আমাকে পাঠিয়েছিলেন এই ছবিটা। কিছু ছবির মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে যে রোশনি দাঁড়িয়ে আছে, একটি ছেলে রোশনির বেশ কাছে দাঁড়িয়ে আছে। মোট কথা হলো ঘটনাটি কিছুই নয়, অথচ ইচ্ছাকৃতভাবে ছবিটা এমন অ্যাঙ্গেলে তোলা হয়েছে যে নেতিবাচক প্রভাব ফেলে। অথচ কোনো ছবিতেই ছেলেটির মুখ দেখা যাচ্ছে না। এখনো বুঝলি না উনি কেন এগুলো তোকে পাঠিয়েছেন? সত্যি সূর্য, তুই এতটা বোকা আমি ভাবতে পারিনি। যখন দেখলি রোশনি অফিসের ব্যাপারে কম কথা বলছে, তখন তুই সেটা নিজের মতো ভেবে নিলি, অথচ একবার ওকে কারণ জিজ্ঞাসা করলি না। আজকের সমাজে দাঁড়িয়ে তোর মাথায় এগুলো আসে না? একবার ভেবে দেখ ওর ওপর দিয়ে কি যাচ্ছে, তার উপর তুই ভুল বুঝলি। তোর থেকেও যথেষ্ট স্ট্রং দেখছি, না জানি অফিসে ওকে কি না কি সহ্য করতে হয়েছে, অথচ হাসি মুখে ও তোর সাথে কথা বলে গেছে। তুই একবারও বোঝারও চেষ্টা করিসনি। বাহ, এই তোর ভালোবাসা। এইবার আয়ুষ আর সূর্যর কাছে সবটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার। সূর্যের ইচ্ছা করছে এক্ষুনি রোশনির কাছে গিয়ে নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইতে, কিন্তু এখন মধ্যরাত হয়ে গেছে। তাছাড়া ও রোশনিকে ফোনে চেষ্টা করেছে, কিন্তু বৃথা। রোশনির ফোন বন্ধ। The number you have called is currently switched off or unavailable. সকাল থেকেই মায়ের বিদায়ের আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু মন না চাইলেও মাকে যে যেতে হবে। মায়ের মুখ যেন ফ্যাকাশে। সূর্য এখনো রোশনিকে ফোনে পায়নি। সারাদিন এই উতাল পাতাল মনোভাবের মধ্য দিয়ে কাটিয়ে সন্ধেবেলায় যখন মণ্ডপে এলো, তখন দেখল রোশনি এসেছে সেখানে। একাই দাঁড়িয়ে আছে এক কোণে, শুকনো মুখে আর চোখে জল নিয়ে। সূর্য ওর সামনে যেন যেতে পারছে না। নিজের অপরাধ বোধ ওকে দগ্ধ করছে। সূর্য চাইছে যেতে, কিন্তু রোশনির করুণ মুখের দিকে তাকিয়ে ও বারবার ভয় পাচ্ছে। ভাবছে কিভাবে দাঁড়াবে রোশনির সামনে। সূর্যদা, দাঁড়িয়ে থেকো না, যাও রোশনির কাছে। ও কষ্টে মরে যাবে, কিন্তু তোমার কাছে আসবে না। ও তোমার জন্যই অপেক্ষায় আছে। রোশনি তোকে দেখতে পায়নি যে তুই এসেছিস। ও একা জলের ধারে দাঁড়িয়ে আছে। যা ভাই। চারিপাশে তখন রব ভেসে ভেসে আসছে। জলের ওই পারে যেন সেই রব ধ্বনিত হতে হতে দূর দূরান্তে এগিয়ে যাচ্ছে। মায়ের প্রতিমা এবার তোলা হবে। নির্দিষ্ট কয়েকবার প্রদক্ষিণ করার পর মাকে ভাসান দেওয়া হবে। সূর্য, প্রিয়া, আয়ুষ সবাই কথা বলছে। এমন সময় জলে কি যেন একটা পড়ার শব্দ হলো, কিন্তু মানুষের উল্লাসিত ধ্বনি আর ঢাকের আওয়াজে কোনো এক মেয়ের আর্তনাদ সবার কান অবধি পৌঁছালো না।
শব্দটা হতেই সূর্যর বুকটা হঠাৎই যেন কেঁপে উঠল। বুঝতে পারল রোশনি জলে পড়ে গেছে। সূর্য চিৎকার করে উঠল, ভিড়ের মধ্যে কোনো বাচ্চা খেলার ছলে তাকে ধাক্কা দিয়ে ফেলে। আর ও এতটাই অন্যমনস্ক ছিল যে ও নিজে টাল সামলাতে পারে না। সূর্য জানে জল অনেক গভীর, রোশনি সাঁতার জানে না। রোশনিকে জল থেকে তুলে আনে, পাগলের মতো ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে ও। রোশনি, তুই ঠিক আছিস? একটু কেয়ারফুল হতে পারিস না তুই? আমি যদি না দেখতাম কি হতো বলতো? পাগল তুই, কেন এত ধারে দাঁড়াতে গেছিলিস তুই? হাঁপাতে হাঁপাতে রোশনি সূর্যর দিকে তাকিয়ে বলল, সূর্য সূর্য। সূর্য ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে, আমি ভুল করেছি রোশনি, আমায় তুই ক্ষমা করে দে। প্রচন্ড ভালোবাসি তোকে আমি, ভালোবাসায় আমার চোখ অন্ধ হয়ে গেছিল। তুই আমায় যা শাস্তি দিবি, আমি মাথা পেতে নেব। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রোশনি। সব আমার ভুল রোশনি, সব আমার ভুল। রোশনি নিজের ভিজে কাঁপতে থাকা দুটো হাত নিয়ে সূর্যর মুখটা ধরল, আস্তে আস্তে ওর চোখের জল মুছিয়ে দিল। সূর্য ছাড়া রোশনির কি কোনো অস্তিত্ব আছে বলতো? সূর্য ছাড়া রোশনি কি হয়? সূর্যর এক পলকে আগের পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। ততক্ষণে অবশ্য মা লক্ষ্মী, সরস্বতী, ওইদিকে কার্তিক, গণেশের বিসর্জন সম্পন্ন হয়ে গেছে। এইবার শুধু মা দুর্গা বাকি। যেন মা একটু অপেক্ষা করে যাচ্ছেন সূর্য রোশনির এই মান অভিমানের দৃশ্য দেখবেন বলে। মা নিজেও যেন ওদের এই অবস্থায় ফেলে যেতে চাইছেন না। রোশনি, চল বাড়ি চল। দাঁড়া না একটু, মায়ের বিসর্জনটা দেখেই যাই না। দেখ, সেই তো দেখতে পারবি না, মুখ চাপা দিয়ে দাঁড়িয়ে থাকবি। তার থেকে চুপ। মুখে যাই বলুক, রোশনি মায়ের বিসর্জনের মুহূর্ত আজও দেখতে পারে না। কষ্ট হয় ওর। মায়ের মূর্তি জলে পড়তেই ও চোখ বুজিয়ে ফেলল। সাথে সাথে এক ফোঁটা চোখের জল ওর গা বেয়ে সূর্যর হাতে পড়ল। ব্যাস, খাওয়া শুরু করলি তো? রোশনি একেবারে চুপ করে দাঁড়িয়ে থাকলো। পিছন থেকে আয়ুষ আর প্রিয়া কি যেন বলা বলি করছে। দেখো ওরা কত রোম্যান্টিক। হ্যাঁ, আর তুমি তো তাজা বলেছো। চলো চলো, এবার আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি কি বললাম আর তুমি কি বুঝছো? শক্ত ভালোই রোম্যান্টিক দেখাচ্ছি তোমার। আমি আবার কি করলাম? যেই আমি মায়ের পায়ে প্রণাম করতে গিয়েছি অমনি খুব তো ললিতার দিকে হাঁ করে তাকিয়েছিল। কে ললিতা? কে ললিতা দেখাচ্ছি তোমায়, বাড়ি চলো আগে। মা গো, যাওয়ার সময় প্রিয়ার মাথা থেকে এই ভূতটাকে নিয়ে যেতে পারলে না? হয়ে গেল। কে ললিতা? এই প্রিয়া কোথায় যাচ্ছে? দূর বাবা, দাঁড়াও। এই প্রিয়া। সূর্য রোশনির কানের কাছে মুখ নিয়ে গিয়ে সেই 4 বছর আগের মতোই এক সুরে বলল,
একটা কথা খুব বলতে ইচ্ছে করছে তোকে রোশনি। যাক, বিদায় বেলায় পেলাম। দুজনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে থাকলো। রাস্তার লাল নীল টুনি বাল্ব আর ঢাকের সেই সুর ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো। আজও সেই আগের মতোই টুনি বাল্বগুলোকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে চাঁদ তার প্রেমিকা রোহিণীকে তার সখী সহ নিয়ে মর্তের মাটিতে নেমে এসেছে। বাতাসের আনাচে কানাচে আজ এক ভরসা মাখানো সুগন্ধ বয়ে চলেছে। কেমন লাগলো এই সিরিজটা সেটা জিজ্ঞেস করা সাজে না, কারণ যেই সিরিজে 24K প্লাস ভিউজ থাকে সেই সিরিজ কেমন লাগলো সেটা আমার আবার করে জিজ্ঞেস করা সাজে না। যারা আগে শুনেছো তারা কমেন্ট করে জানিও যে 2 বছর আগেকার আমাদের কাজ আর এখনকার কাজের মধ্যে কতটা ডিফারেন্স তোমরা ফিল করেছো, আর তোমরাও কি নস্টালজিক হয়ে পড়লে। আর যারা শোনোনি তারা কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাও যে কেমন লাগলো আমাদের এই সিরিজ। আর এই সিরিজ দিয়েই তেপান্তর আড্ডা অরিজিনালস এর ফার্স্ট স্টার্ট হয়েছিল। তো মিলি চ্যাটার্জির পুনর্জিতের জন্য একটা জোরে শাউট আউট আমি চাই কমেন্ট সেকশনে, কারণ ওদের ছাড়া এরকম একটা সিরিজ করা ওয়াজ নেক্সট ইম্পসিবল। যাই হোক, এখন তোমরা যখন গল্প শুনছো, হয়তো এখন আমি আমার বাড়ির পুজোতে সবার সাথে সপরিবারে এনজয় করছি। তো তোমরা তোমাদের ভালোবাসার কমেন্টস জানিয়ে দিয়ে যাও কমেন্ট সেকশনে, আমি নিশ্চয়ই সবার কমেন্টসে রিপ্লাই করব। আর যাদের কমেন্টস ভালো হবে তাদের একটা স্পেশাল শাউট আউট থাকবে আমাদের নেক্সট আড্ডায়। তো ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খুব ভালো করে পুজো কাটাও, আর দেখা হচ্ছে পরের দিনের আড্ডায়। ততক্ষণ শুভরাত্রি।